সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে যেটা বলি, দেখুন আমাদের জানে যে এই বাংলাদেশের এই অঞ্চলটি একটু দারিদ্র পীড়িত। হার্ডকোর প্রভার্টি বলে যে শব্দটি রয়েছে ইংরেজিতে, সে হার্ডকোর প্রভার্টিটা কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর এই পশ্চিম পার্শ্বে এখানেই সবচেয়ে বেশি আঘাত করে। পূর্ব পার্শ্বেও করে, বিশেষ করে জামালপুর, ইসলামপুর এসব জায়গাতেও করে, কিন্তু বেশিরভাগ করে হচ্ছে আপনার বৃহত্তর রংপুর জেলা, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ওদিকে দিনাজপুরটা কিছুটা বেটার, কিন্তু তারপরেও খুব ভালো এমন কথা বলবো না আর কি। তো এই যে প্রভার্টিটা এটা দূরীভূত করার ক্ষেত্রে যে ন্যাশনাল জাতীয় যে একটা ভূমিকা, সেই ভূমিকাটাও কিন্তু ঢিলে ঢালে। আজকে 53 বছরে গ্র্যাজুয়ালি কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, কিন্তু তেমন একটা না। সিজনাল স্ক্যারসিটি যেটাকে মঙ্গা বলি আমরা, সে মঙ্গার মানে প্রভাব বা প্রকোপ সেখানেই প্রকট আকারে দেখা দেয়। কেন দেখা দেয়? আমাদের একটা যদি খুব সুসমন্বিত পলিসি থাকতো তাহলে কিন্তু এটা হতো না। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, নারায়ণগঞ্জে হচ্ছে চালের স্ক্যারসিটি আছে, দুষ্প্রাপ্যতা আছে, চালের ঘাটতি আছে। আপনার লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামে কিন্তু চালের ঘাটতি নাই, উদ্বৃত্ত চাল, কিন্তু মঙ্গা হয় ওইসব এলাকায়, অর্থাৎ পারচেজিং পাওয়ার নাই মানুষের। অথচ লালমনিরহাটে নারায়ণগঞ্জের কিন্তু পারচেজিং পাওয়ার আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, মানুষজন মানে কাজ করছে, তারা কিনতে পারছে, কিন্তু ওখানকার লোক কিনতে পারছে না, কিন্তু চালের উদ্বৃত্ত কিন্তু এইসব এলাকার মধ্যে। তো এখানে কিভাবে কাজ করা যায়, আমি কিছুদিন কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, তো আমি দেখেছি যথেষ্ট পটেনশিয়ালিটি সব জায়গায় হয়। যেমন আপনার ব্যাপকভাবে ভুট্টার চাষ আমরা ওই সময় করার চেষ্টা করেছিলাম, তখন গণমাধ্যমে ওটাকে খুব মানে হাইলাইটস করা হয়েছে যে ভুট্টার পটেনশিয়ালিটি নিয়ে, এটা দিয়ে পশুখাদ্য থেকে শুরু করে অন্যান্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ ডাইভার্সিফিকেশন কৃষি। সব জায়গায় যে বড় বড় ইন্ডাস্ট্রি করতে হবে তা না, কিন্তু আমরা যদি ছোট ছোট বা স্মল যে ইন্ডাস্ট্রিগুলো যদি ডেভেলপ করা যায় এইসব জায়গায়, বিশেষ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিগুলো যদি করা যায়, তাহলে কিন্তু এই এলাকাগুলোতে আপনার মানুষের যে দারিদ্রতা আছে সেই দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবে। এবং কৃষিকে যদি আমরা মানে এটাকে শিল্প হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি, অফ টাইমে যে শস্যগুলো, যে ফসলগুলো হয় না, আজকে হাইব্রিড হচ্ছে, নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার ফলে যে চাষবাসের যে পরিবর্তন ঘটেছে, সেটা যদি ব্যাপকভাবে এখানে প্রসার ঘটানো যায়, তাহলে মানুষের দারিদ্রতা এখান থেকে ঘটাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশনটা খুবই এই সমস্ত জায়গায় জরুরি। তো আমি এটা যেমন একটা বিষয় আছে, আর এই দারিদ্রতার কারণে যে ঘটনাটা হচ্ছে, দেখবেন যে রেট অফ স্ট্যান্টিং, বামন হওয়া, মানুষ যে ছোটখাটো হয়, এই রেটটা কিন্তু এই অঞ্চলে অত্যন্ত বেশি। বিশেষ করে ব্রহ্মপুত্রের পশ্চিম পার্শ্বের এই অঞ্চলগুলো দিয়ে মানুষ ছোট হচ্ছে, অর্থাৎ পুষ্টিহীনতার কারণে মানুষ বাড়ছে না। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে চরগুলোতে, ব্রহ্মপুত্র, তারপরে দুধকুমার, ধরলা, এই যে নদীগুলো, পুনর্ভবা যে নদীগুলো আছে, সেই নদীগুলো, করতোয়া, এর মধ্যে যে চরগুলো জেগে উঠেছে, চরগুলোর মধ্যে যে গ্রাম, সেই গ্রামগুলোতে মানুষ সব খাটো খাটো হচ্ছে, অর্থাৎ ভয়ঙ্কর রকমের নিউট্রিশনের অভাবের কারণে মানুষ সেখানে আপনার তাদের গ্রোথ হচ্ছে না, তারা মানে লম্বা হতে পারছে না। তো এইসব জায়গায় কি করা দরকার? এই চর ডেভেলপমেন্টের জন্য কেউ কেউ ভাবছে, আমি খবরের কাগজে দেখছি, পত্রপত্রিকায় কেউ লেখালেখি হচ্ছে, কিন্তু এটার একটা ন্যাশনাল সমন্বিত উদ্যোগ কখনো গ্রহণ করা হয়নি। তো আমরা জানি যে একটি রাষ্ট্রের মানে সামগ্রিক যে একটা পলিসি, সেই পলিসি বোধহয় কখনো কখনো সব সময়ের জন্য ঘাটতি হয়েছে। কোথায় কি নিডস, অভাব, সেই অভাবকে টার্গেট করে সেখানে কি করা উচিত, এটা অনেক সময় অধরায় থেকে গেছে। তো এটা যদি ঠিক মতো আমরা যদি একটা সমন্বিত পলিসি নিয়ে এই জায়গাগুলো যদি আমরা দেখতাম, তাহলে সেখানকার যে মানে আজকের যে দারিদ্রতা, সেখানে যে পুষ্টিহীনতা এবং মানুষের যে অভাব, ক্ষুধা, এটা
দূর করা সহজ হতো। এখন মানুষের মধ্যে কিছুটা দেখছি যে তাদের একটা অন্তর্গত তাগিদটা বৃদ্ধি পাচ্ছে। সিলেটে গিয়েও দেখছি যে উত্তরাঞ্চলের রিক্সাওয়ালা, বরিশালেও দেখছি উত্তরাঞ্চলের রিক্সাওয়ালা। এটা কিন্তু আজকে 30 বছর আগে, 35 বছর, 40 বছর আগে কিন্তু এটা আমরা দেখতাম না। তার মানে কিছুটা হলেও একটা তাগিদ বাড়ছে এবং তারা এলাকায় পাঠাচ্ছে, কি বলে যে টাকা পাঠাচ্ছে, পরিবারে টাকা পাঠাচ্ছে। একটা প্রযুক্তির প্রসার হলে তো কিছুটা উন্নত হয়, সেটা হয়েছে। তবে সেটা অত্যন্ত ধীর গতিতে। তো আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার এবং প্রকৃত অর্থেই আমাদের এই মুহূর্তে করণীয় কি, এটা যদি আমরা যদি গণমাধ্যমে বারবার তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় যে এই এলাকাটি, বঞ্চিত এই এলাকাটি উন্নয়ন, একটা ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে। এখানে ঠিকই বলেছে সার্জিস যে রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে, সেটা কিন্তু পাকিস্তান আমলে, একেবারে আইয়ুব খানের শেষের দিকে এই মেডিকেল কলেজটি হয়েছে। আমি ওখানে একবার অসুস্থ হয়ে একদিন ছিলাম, কিন্তু এতই অব্যবস্থাপনা, এতই দুর্গন্ধ এবং চিকিৎসা সেবা এতই নিম্নমানের, অথচ তখন বড় বড় প্রফেসরও ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, মানে সরকারি মেডিকেল কলেজগুলো যেগুলো গঠিত হয়েছে, এখানে যেমন মেধার ভিত্তিতে সেখানে অনেকে ডাক্তারি করবে এবং এর সাথে সংলগ্ন যে হাসপাতাল, এখানে এটা তো গরিব মানুষের চিকিৎসার জন্যই তো এটা করা হয়েছে। কিন্তু যে কথাটি বলেছেন যে এই সিন্ডিকেটের বৃত্ত এমনভাবে তৈরি হয়েছে, ওই ধরনের একটি প্রত্যন্ত জেলা শহর, তখন জেলা শহর, এখন তো বিভাগীয় শহর রংপুর, তো সেইখানে এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। তো এইটা ভাঙা যায় না কেন? এত সরকার আসছে যাচ্ছে, এটা কেউ ভাঙতে পারে না। অর্থাৎ আপনার নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, সেই বঞ্চিত মানুষ, সে তার যেমন খাবারের ব্যবস্থাটা হওয়া দরকার, তার চিকিৎসার ব্যবস্থাটা হওয়া দরকার, এটা তো বেসিক নিডস। এই নিডসটা অবশ্যই, সেই ক্ষেত্রে যে ঢাকাও খুব এগিয়ে আছে, সেক্ষেত্রে যে নোয়াখালী খুব এগিয়ে আছে, চট্টগ্রাম খুব এগিয়ে আছে, এটাও আমি বলবো না, কিন্তু এখানে যতটুকু যা আছে তার চাইতেও অত্যন্ত দুর্দশাগ্রস্ত হচ্ছে এই সমস্ত জায়গার চিকিৎসা, মানে চিকিৎসা ব্যবস্থা। ওই যে আমরা যেটাকে দেখুন, আমি অন্যান্য অঞ্চলে দেখিনি, বিশেষ করে মেয়েদের এবং ছেলেদের, এটা সম্ভবত আমার মনে হয় এখানে যারা সায়েন্সের ছাত্র আছেন তারা বলতে পারবেন যে আয়োডিনের অভাবে ওই যে গলার মধ্যে এক ধরনের গলগণ্ড রোগ ব্যাপকভাবে কিন্তু এই অঞ্চলে হয়। এখন একটু কমছে, এখন কিছুটা চিকিৎসা সেবা বিস্তার লাভ করার কারণে বা অন্যান্য কারণে কিছুটা কমছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের মানে সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। আর এই জন্যই যে এই বিষয়গুলোই তো মানে গণমাধ্যমে আসবে, যেমন রাজনৈতিক বিষয় আসে, রাজনীতির ত্রুটি বিচ্যুতি, এটা তো সঠিক যে জিনিসটা, সেই জিনিসটা তো প্রতিফলিত হবে গণমাধ্যমে। গণমাধ্যম তো আমরা যেটা একটা আপ্তবাক্য আমরা মুখস্থ করেছি সেই ইউনিভার্সিটির জীবন থেকে, যেটা হচ্ছে সমাজের আয়না, প্রকৃত অর্থই তো আয়না, সেখানে যাতে যথার্থ প্রতিফলিত হয়, যা সত্য সেটাই প্রতিফলন হয়। আমার এক শিক্ষক বলেছিলেন, দেখো যা আমরা সহজে চোখে দেখি সেটা কোনো নিউজ না। সাপ ব্যাংককে ধরছে, এটা স্বাভাবিক, এটা নিউজ না। যদি কোনোদিন দেখো ব্যাংক সাপকে ধরছে, তাহলে ওটা নিউজ, ওইটা হবে নিউজ। সাপ ব্যাংককে ধরছে, এটা কখনোই নিউজ হতে পারে না, এটা স্বাভাবিক ঘটনা, সাপ ব্যাংকেই ধরে। কিন্তু ব্যাংক যদি কোনোদিন দেখো সাপকে গিলছে বা কামড় দিচ্ছে, তাহলে ওইটা হবে নিউজ। যা অর্থাৎ যা ব্যতিক্রম, যা সহজে মানুষের চোখে পড়ে না, সেটাকে প্রতিফলন ঘটানো, এটাই হচ্ছে সংবাদ মাধ্যম। কিন্তু এখান থেকে যদি ডিফর্মিটি আসে, এখান থেকে যদি কোনো বিকৃত রূপ আসে, তাহলে সেইটা হবে মিডিয়া ট্রায়াল। অর্থাৎ মিডিয়া তার সদায়িত্ব পালন করতে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে যদি পালন করে, তাহলে তখন সেটা মিডিয়া আদালতে পরিণত হবে। অর্থাৎ সে তার নিজের মন দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা এবং কার লাভের জন্য সে কাজ করছে, তখন সেটা প্রকৃত অর্থে যে মিডিয়ার যে দায়িত্ব, চিরায়ত দায়িত্ব, চিরন্তন যে দায়িত্ব পালন করেছে বিভিন্ন গণতান্ত্রিক দেশে, বা এর জন্মলগ্ন থেকে মিডিয়ার কি কি কর্তব্য হওয়া উচিত, সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে মিডিয়া। তো সুতরাং যা সত্য, হ্যাঁ কেউ চাঁদাবাজি করছে সেটাও ছাপবেন, কিন্তু চাঁদাবাজির যে বিরুদ্ধে যে পদক্ষেপ সেটাও ছাপতে হবে। কেউ দখল করছেন সেটাও আপনারা ছাপবেন,
কিন্তু দখলদারের বিরুদ্ধে যে পানিশমেন্ট হচ্ছে সেটাও আপনাদের ছাপতে হবে। এটাই হবে প্রকৃত অর্থে মিডিয়া, এটাই একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে এটা সহায়তা করবে। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আজকে মিডিয়া নিয়ে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম নিয়ে, গণমাধ্যম তো গণতন্ত্রের একটা অন্যতম মৌলিক উপাদান। মিডিয়া ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না এবং হতে পারে না। যেমন আপনার মালয়েশিয়াতে কিন্তু স্বাধীনতার পরে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে, কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্র সেখানে বলে না, কারণ সেখানে মিডিয়া হচ্ছে একটা। সেখানে ভোট অনেকটাই নিরপেক্ষ হয়, নির্দিষ্ট টাইমের মধ্যে ভোট হয়, কিন্তু সেখানে সংবাদপত্র মাত্র একটা, সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আছে। তার ফলে কি হচ্ছে, ফলে যে সমাজে প্রচন্ড কিন্তু ঘুষ লেনদেন হয়, এটা সঠিকভাবে চিত্রিত হতে পারে না মিডিয়ার অভাবের কারণে। এটার একটা উদাহরণ আমি সেখানে দেখলাম। আমরা যদি চিরায়ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই 15-16 বছরের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী কাঁপানো যে বিপ্লবটি হয়ে গেল, সেটার মূল স্পিরিট তো হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে আমরা একে অপরের বিরুদ্ধে, আমি একটি রাজনৈতিক দল করি, সার্জিস একটি রাজনৈতিক দল করে, আমরা নানা বিষয়ে সমালোচনা করব, আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো, আমরা নানা বিষয়ে আদান প্রদান করব। এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। আর সেই চেতনাটাকে প্রোটেক্ট করবে হচ্ছে মিডিয়া, তার যে অর্পিত দায়িত্ব, তার স্বাধীন সত্তা নিয়ে সে কাজ করবে। এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। আমি এর আগেও বলেছিলাম যে ইদি আমিনকে জিজ্ঞেস করা হয়েছিল মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে, তার মতো একটা নিষ্ঠুর একজন শাসককে, তো বলেছে যে আপনার দেশে, একজন সাংবাদিক, ওয়েস্টার্ন কান্ট্রির সাংবাদিক তাকে বলেছে যে আপনার দেশে মিডিয়ার স্বাধীনতার কি অবস্থা। বলছে যে হ্যাঁ, এখানে কথা বলার স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওর স্বাধীনতা প্রকাশ করার পরে তার কি পরিস্থিতি হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না। সেইটার যেন অবস্থা না হয়। আমরা শেখ হাসিনার আমলে কিন্তু দেখেছি যে মিডিয়ার স্বাধীনতা কি। অনেক মালিক মিডিয়ার কিন্তু ছিলেন, যারা সাংবাদিক ছিলেন, তারা চেষ্টা করেছেন, আমাদের অনেক বক্তব্য, কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সবগুলো তারা প্রকাশ করতে পারেননি। তারা আমাদের কানে কানে এসে বলছে, ভাই মালিক তো আপনারা জানেন সরকারের সাথে সম্পর্কযুক্ত লোক, আমরা কি করব, আপনার এই কথাটা আমরা বলতে পারিনি। তো এটা আমরা দেখেছি, কিন্তু আবার তারা দায়িত্ব পালনে কখনো কুণ্ঠিত হননি। আমি সেদিনও বলেছি, রাত 3টার সময় গোটা আমাদের অফিস ঘিরে ফেলেছে র্যাব, পুলিশে। আমি সাংবাদিকদেরকে টেলিফোন করেছি, ভাই তোমরা একটু আসো। রাত 3টার সময় ব্রিফিং করেছি, রাত 12টার সময় ব্রিফিং করেছি। আমাদের ছেলেদেরকে গুম করা হচ্ছে, ধরে নিয়ে গেছে, 3 দিন ধরে খবর নাই। তখন তাদেরকে এসে বলেছি, তারা রাত্রের মধ্যেই অনলাইনে সেটা দিয়েছে, এবং এর কারণে অনেক ছেলে আমাদের বেঁচেছে। অদৃশ্য হওয়া থেকে তারা আজকে তার পরিবারের মধ্যে জীবনযাপন করতে পেরেছে। এখানে একটা বিরাট ভূমিকা। ওই ধরনের একটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও সংবাদপত্রের যারা কর্মী, সাংবাদিক, তাদের মানসিকতা যদি গণতন্ত্র মনে হয়, ওর মধ্যেও কিন্তু অনেক কাজ করা যায়, যেটা আমাদের এই 16 বছরে আমরা আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা দেখেছি, যেটা পারিনি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে এখানে যারা সবাই উপস্থিত আছেন, যে মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। মিডিয়ার মালিকের যদি কোনো ধরনের মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মানুষের কথা বলার স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে সেখানে যদি মালিকের কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমারও নিজের আরেকটি প্রোগ্রাম ছিল। তো আমি আজকের এই চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অনেক কথাই হয়তো বেশি বলে ফেলেছি। তো যাই হোক, আমি আপনাদের সাথে এরপরে নানা বিষয় দেখা হবে, কথা হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।